তাহলে হট ওয়ার্কিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি বলো দেখি? স্যার অক্সাইড ফিল্ম তৈরি হয়ে যায়। হ্যাঁ, অক্সাইড তৈরি হয়ে যায়। অক্সাইড। অক্সাইড তৈরি হয়ে যাবে, অক্সিডেশন প্রবলেম। তার মানে টুলের সাইজ প্রত্যেক দিন কি হবে, চেঞ্জ হয়ে যাবে, তাই না? ডাইমেনশন জি স্যার। চেঞ্জ হয়ে যাবে। ওই সমস্যা থেকে বাঁচার জন্য এই ক্রোমিয়াম দিয়ে, বেস দিয়ে এই স্টিলটা বানানো হয়, যার অক্সিডেশন রেজিস্ট্যান্স অনেক হাই। কোল্ড ওয়ার্ক টুল স্টিল থাকতে পারে, যেটা আমরা ঠান্ডা অবস্থায় কাটাকাটি করব। যেমন মনে করো ড্রিল বিট, হ্যাকসা ব্লেড, ব্যান্ডসা ব্লেড, এরকম কোল্ড ওয়ার্কিং ঠান্ডা অবস্থায় কাটাকাটি যদি করি, সেটার নাম হচ্ছে কোল্ড ওয়ার্ক টুল স্টিল। এই টুল স্টিলটা কেমিক্যাল কম্পোজিশন এমন ভাবে সিলেক্ট করা হয়, যার বাতাসে হাই টেম্পারেচারে নিয়ে বাতাসে ফেলে দিলেই সেটা হয়ে যায়, তোমার হার্ড হয়ে যায়। এই জন্য এটার নাম হয়েছে এয়ার হার্ডেনিং টুল স্টিল। এর ভিতরে হাই ক্রোমিয়াম দেওয়া হইতে পারে, মিডিয়াম ক্রোমিয়ামও দেওয়া হইতে পারে। কোন কোন ক্ষেত্রে এই কোল্ড ওয়ার টুল স্টিল তেলের ভিতরে চুবিয়েও হার্ড করা হয়, অয়েল হার্ডেনিং। সেখানে আবার সাব গ্রুপ চলে আসবে। যদি এয়ারে কুল করে করে হার্ড করা হয়, তার নাম হবে AI SI A সিরিজ। আর যদি অয়েলে কোয়েঞ্চ করা হয়, তাহলে AI SI O সিরিজ। এইভাবে তোমার টুল স্টিলের নামকরণ করা হয়। এখন আমরা যত অ্যালয় দেখলাম, সেই অ্যালয় গুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ হচ্ছে কার্বাইড ফর্মিং এলিমেন্ট, আর একটা হচ্ছে নন কার্বাইড ফর্মিং এলিমেন্ট। যত অ্যালয়িং এলিমেন্ট আছে স্টিল অ্যাড করার জন্য, সেই অ্যালয়িং এলিমেন্ট গুলোকে দুইটা গ্রুপে ভাগ করা হয়, না কার্বাইড ফর্মিং, নন কার্বাইড ফর্মিং। যেমন কার্বাইড ফার্মিং এর ভিতরে আমরা যদি বলি, ম্যাঙ্গানিজ কার্বাইড ফার্মিং, ক্রোমিয়াম, মলিবডেনাম, টাংস্টেন, ভ্যানাডিয়াম, নায়োবিয়াম, টাইটানিয়াম, জিরকনিয়াম, আরো আছে, বোরন আছে, কোবাল্ট আছে। হুম, সরি, কোবাল্ট হচ্ছে এইদিকে চলে গেছে, বোরন আছে। এরা হচ্ছে আমার কার্বাইড ফর্মিং এলিমেন্ট। নন কার্বাইড ফার্মিং এ যদি ধরি, নিকেল, কোবাল্ট, কপার, সিলিকন, ফসফরাস, অ্যালুমিনিয়াম, এগুলো নন কার্বাইড ফর্মিং এলিমেন্ট। এখন এই যে অ্যালয়িং এলিমেন্ট গুলোকে আমরা দুই ভাগে ভাগ করলাম, তারপরে এই অ্যালয়িং এলিমেন্ট গুলোর ইফেক্ট অন স্টিলের উপরে কি কি, হার্ডেনাবিলিটির রেসপেক্টে কেমন ইফেক্ট, হাই টেম্পারেচার স্ট্রেংথের জন্য কেমন ইফেক্ট, ডাক্টিলিটি টাফনেস এর জন্য কেমন ইফেক্ট, অ্যাব্রেশন রেজিস্ট্যান্স, ফাইন অস্টেনাইট গ্রেন সাইজ পাওয়ার জন্য কেমন ইফেক্ট, করোশন রেজিস্ট্যান্সের জন্য কেমন ইফেক্ট, এগুলো আমরা এই টেবিলে সামারাইজ করেছি। দেখো, যদি হার্ডেনাবিলিটির কথা চিন্তা করো, তাহলে ক্রোমিয়ামের হার্ডেনাবিলিটি অনেক ভালো, কোবাল্টের ভালো না, ম্যাঙ্গানিজের ভালো, মলিবডেনামের ভালো, নিকেলের মোটামুটি, টাইটানিয়ামের ভালো, টাংস্টেন ভালো, ভ্যানাডিয়ামের খুবই ভালো। যদি হাই টেম্পারেচার প্রপার্টির কথা চিন্তা করো, হাই টেম্পারেচার স্ট্রেংথ এর কথা চিন্তা করো, হাই টেম্পারেচার স্ট্রেংথ ক্রোমিয়াম মোটামুটি, কোবাল্ট মোটামুটি, ম্যাঙ্গানিজ খুব একটা ভালো না, মলিবডেনাম খুবই ভালো, নিকেল ভালো না, টাইটানিয়াম মোটামুটি, টাংস্টেন ভালো, ভ্যানাডিয়াম ভালো। যদি ডাক্টিলিটি টাফনেস এর কথা চিন্তা করি, ক্রোমিয়াম, কোবাল্ট এরা কিন্তু ডাক্টিলিটি টাফনেস নষ্ট করে দেয়, ম্যাঙ্গানিজ কিছুটা ইমপ্রুভ করে।
মলিবডেনাম ইমপ্রুভ করে না। নিকেল খুবই ডাক্টিলিটি এবং টাফনেস ইমপ্রুভ করে। টাইটানিয়াম করে না, টাংস্টেন ভ্যানাডিয়াম করে না। ক্ষয় রোধ প্রপার্টি যদি চিন্তা করি, তাহলে ক্রোমিয়াম সামান্য করে, কোবাল্ট করে না, ম্যাঙ্গানিজ করে না, খুব একটা করে না। মলিবডেনাম কিছুটা করে, নিকেল করে না, টাইটানিয়াম কিছুটা করে, টাংস্টেন খুবই করে, ভ্যানাডিয়াম কিছুটা করে। এবার যদি গ্রেন রিফাইনমেন্টের কথা চিন্তা করো, ক্রোমিয়াম করে না, কোবাল্ট ম্যাঙ্গানিজ করে না, মলিবডেনাম কিছুটা করে, নিকেল করে না, টাইটানিয়াম বেশ কিছু করে, টাংস্টেন কিছুটা করে, ভ্যানাডিয়াম সবচেয়ে বেশি করে। করোশনের কথা যদি চিন্তা করো, তাহলে ক্রোমিয়াম সবচেয়ে বেশি করোশন রেজিস্ট্যান্স বাড়ায়। তাহলে এই টেবিলের উপরে বেসিস করে আমরা কিন্তু অ্যালয় ডিজাইন করতে পারি। এটা আমাদের শিখতে হবে, আমাদের এটা মনে রাখতে হবে যে আমি এমন একটা স্টিল বানাইতে যাচ্ছি যে স্টিলের এই প্রপার্টি থাকতে হবে। তাহলে সেই স্টিলের কেমিক্যাল কম্পোজিশনে কি কি এলিমেন্ট থাকা প্রয়োজন বলে মনে করো, তুমি সাজেস্ট করো। এবং সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য তোমাকে কিন্তু এই টেবিলে ক্রোমিয়াম, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, নায়োবিয়াম, নিকেল, টাইটানিয়াম, টাংস্টেন, ভ্যানাডিয়াম সহ আগে আমরা আরো যা আলাপ করেছি প্রত্যেকটা অ্যালয়িং এলিমেন্টের ইফেক্ট অন হার্ডেনাবিলিটি, হাই টেম্পারেচার স্ট্রেংথ, ডাক্টিলিটি, টাফনেস, অ্যাব্রেশন রেজিস্ট্যান্স, ফাইন অস্টেনাইট গ্রেন সাইজ, করোশন রেজিস্ট্যান্স কে কিভাবে ইমপ্রুভ করে এটা আমাদের জানা থাকতে হবে। কারো কিছু জানার আছে? সমস্যা আছে কারো? নাই? তাহলে আমরা পরেরটায় চলে যাই, আয়রন কার্বন ডায়াগ্রাম। আয়রন কার্বন ডায়াগ্রাম তো তোমাদের কাছে নতুন কিছু না, তাই না? পড়েছো না? জি স্যার। হুম, জি স্যার। জি স্যার, করেছি। পড়েছো। আয়রন কার্বন ডায়াগ্রামের তোমাদের ক্লাসেও আমি বলেছি চোখ বন্ধ করে আঁকা শিখতে হবে আয়রন কার্বন ডায়াগ্রাম। কারণ স্টিল দেখো, যে যাই নিয়ে পড়ালেখা করো না কেন, স্টিল হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত মেটাল এবং অ্যালয়। স্টিল হচ্ছে এমন একটা অ্যালয় যেটা পৃথিবীর স্ট্রাকচার, সিভিলাইজেশন সবকিছু চেঞ্জ করে দিয়েছে। সেই স্টিলের বেসিক জিনিস হচ্ছে এই আয়রন কার্বন ডায়াগ্রাম থেকে আসে। এখানে আমরা দেখতে পাচ্ছি আয়রন কার্বন ডায়াগ্রামের তোমার কয়েকটা জিনিস আছে। একটা যদি আমি বলি যে আয়রন কার্বন ডায়াগ্রামে আয়রনের ভিতরে কার্বন পার্সেন্টেজ বাড়ার সাথে সাথে তার মেল্টিং টেম্পারেচার কমতে থাকে। 4.3% কার্বন যখন হয়ে যায়, তখন 4.3% কার্বন হইলে আবার কিছুটা মেল্টিং টেম্পারেচার বেড়ে যায়, আস্তে আস্তে মেল্টিং টেম্পারেচারটা বাড়া শুরু করে। এই একটা জিনিস। আয়রনের মেল্টিং টেম্পারেচার হচ্ছে তোমার 1539 ডিগ্রি সেন্টিগ্রেড। এই লিকুইড আয়রন থেকে যদি তুমি স্কুল করা শুরু করো, তাহলে প্রথমে আমাদের প্রথমে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ডেল্টা আয়রন। ডেল্টা আয়রন যার ভিতরে কার্বন পার্সেন্টেজ সর্বোচ্চ থাকতে পারবে 0.16। এই ডেল্টা আয়রন সর্বোচ্চ 0.16 কার্বন থাকবে। 1400 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচেই যদি নিয়ে আসো, তাহলে তোমার তৈরি হয়ে যাবে গামা। এই গামা ফেজের ভিতরে সর্বোচ্চ কার্বন থাকতে পারে 2.06%। এরপরে আরো যদি কুল করো, নতুন আরেকটা ফেজ আসবে, সেটা হচ্ছে ফেরাইট। ফেরাইটের ভিতরে রুম টেম্পারেচারে খুবই কম পরিমাণ কার্বন থাকে, 0.008। আর 723 ডিগ্রি সেন্টিগ্রেডে কার্বন পার্সেন্টেজ থাকে 0.025%। এগুলো হচ্ছে আমাদের যত ফেজ আছে, ফেজের ভিতরে কত পার্সেন্ট কার্বন থাকতে পারে। এরপরে
যদি আমরা এখানে কয়েকটা হরিজন্টাল লাইন দেখছি, এই একটা লাইন, এই একটা লাইন, তিনটা হরিজন্টাল লাইন আছে। এই তিনটা হরিজন্টাল লাইন যেখানে সেখানে সামথিং নতুন কিছু তৈরি হয়, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ক্রিটিক্যাল লাইন। ক্রিটিক্যাল মানে একটা সামথিং নিউ ইভেন্ট একটা আসার সম্ভাবনা, সেটি হচ্ছে ক্রিটিক্যাল। এই ক্রিটিক্যাল লাইনের প্রথমটা হচ্ছে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই একটা ক্রিটিক্যাল লাইন, এটাতে পেরিটেকটিক রিঅ্যাকশন হয়, যেখানে লিকুইড থেকে একটা লিকুইড থেকে দুইটা সলিড তৈরি হয়। সেটা হচ্ছে আমার পেরিটেকটিক রিঅ্যাকশন। এই যে এখানে একটা সলিড এবং একটা লিকুইড থেকে নতুন একটা সলিড তৈরি হয়, এটা হচ্ছে পেরিটেকটিক রিঅ্যাকশন। এরপরে আসতেছে আরেকটা রিঅ্যাকশন, ইউটেকটিক রিঅ্যাকশন। এটা হচ্ছে একটা লিকুইড থেকে দুইটা সলিডের উৎপত্তি, গামা এবং Fe3C। পারলাইট কি দিয়ে তৈরি? So alternate layers of ferrite and cementite. রাইট। একইভাবে অল্টারনেট লেয়ার অফ সিমেন্টাইট এবং অস্টেনাইটের নাম হচ্ছে লেডিবুরাইট। ঠিক আছে, জি স্যার। লেডিবুরাইট। এই যে এখানে তৈরি হবে অল্টারনেট লেয়ার অফ অস্টেনাইট অ্যান্ড সিমেন্টাইট, আর এখানে তৈরি হয়েছে অল্টারনেট লেয়ার অফ ফেরাইট অ্যান্ড সিমেন্টাইট, সেটা হয়ে গেছে পারলাইট, আর এটা হচ্ছে লেডিবুরাইট। এই হচ্ছে আয়রন কার্বন ডায়াগ্রামের বিভিন্ন বিশেষত্ব। হ্যাঁ, আমরা জানি ফেরাইটটা কি, বিসিসি না এফসিসি? বিসিসি। বিসিসি। এর ভিতরে খালি জায়গা কত পার্সেন্ট? বিসিসি সেলে খালি জায়গা কত পার্সেন্ট থাকে? স্যার 32%। 32%। আর অস্টেনাইটে? 26। হ্যাঁ, 26%। তাহলে কার্বন কোনটায় বেশি থাকার কথা? বিসিসি। বিসিসি। বিসিসিতে। হিসাবে বিসিসিতে কার্বন বেশি থাকার কথা, কিন্তু সমস্যা হচ্ছে বিসিসি টোটাল খালি জায়গাটা কয়েকটা ভাগে ভাগ হয়ে থাকে। এখানে একটা খালি জায়গা, এখানে খালি জায়গা, এদিকে খালি জায়গা, উপর একটু খালি জায়গা, একটা প্লট না, অল্প 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 করে পুরা সেলের ভিতরে ডিস্ট্রিবিউটেড থাকে, যেখানে কার্বনের জায়গা, একটা সিঙ্গেল কার্বনের ওখানে জায়গা হয় না, জায়গা হইলেও কষ্ট করে থাকতে হয়। এই জন্যে ফেরাইটের ভিতরে কার্বন সলিউবিলিটি কম। বুঝতে পেরেছ? জি স্যার। কেউ আসো, বুঝো নাই? বুঝতে পেরেছ? আর হচ্ছে পিওর ফেরাইটের মাইক্রোস্ট্রাকচার এইরকম, সাদা গ্রেন বাউন্ডারি, গ্রেন গুলো র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড, ভিন্ন ভিন্ন সাইজের গ্রেন, ভিন্ন ভিন্ন ওরিয়েন্টেশনে এরা ডিস্ট্রিবিউটেড আছে। এফসিসি বলছিলাম যে মাত্র 26% খালি জায়গা আছে, কিন্তু সেই খালি জায়গাটা একটা সিঙ্গেল জায়গায় আছে। কারণ বডির ভিতরে কি, এফসিসির বডির ভিতরে অ্যাটম আছে? না স্যার। নাই। তাহলে বডির সেন্টারে পুরা জায়গাটা কি, ফাঁকা। খালি। এখন হাই টেম্পারেচারে যখন নেওয়া হয় তখন কি হয়, এই আয়রনের এক্সপানশন হয়, আর আয়রনের এক্সপানশন যতটুকু হয় কার্বন অ্যাটমের এক্সপানশন ততটুকু হয় না। তাহলে এই এফসিসি গ্যাপ বড় হয়ে গেলেও কার্বন কিন্তু খুব একটা সাইজে বড় হয় না, তাতে করে সে এই সেলের পেটের ভিতরে ঢুকে যেতে পারে। ফলে অনেক পরিমাণে যত টেম্পারেচার বাড়ানো হয় তত তার ভিতরে কার্বন পার্সেন্টেজ বেশি বেশি ঢুকে যায়। যত ঢুকে যায় তত কার্বন সলিবিলিটি, ওর ভিতরে কার্বন কন্টেন্ট বেড়ে যায়।
এই জন্য দেখা গেছে অস্টেনাইটের ভিতরে খালি জায়গা 26% থাকা সত্ত্বেও এর ভিতরে সলিবিলিটি 2.14, কোন কোন বইয়ে 2.06, কোন কোন বইয়ে 2% তার কার্বন সলিবিলিটি। ঠিক আছে, এখন এই ইফেক্টটা কিন্তু শুধু হাই টেম্পারেচারের জন্য না, কারণ হাই টেম্পারেচারে যদি হাই টেম্পারেচারই যদি কারণ হতো, তাহলে আমাদের ডেল্টা কত ডিগ্রিতে থাকে? ডেল্টার 1400 এর উপরে। টেম্পারেচার কত? হ্যাঁ, ডেল্টা কার্বন 1400-র উপর তো। 1400-র উপরে। তাহলে 1400-র উপর। কার্বন পার্সেন্টেজ বেশি ঢোকার কথা ছিল কার ভিতরে? ডেল্টার ভিতরে। ডেল্টার ভিতরে। কিন্তু ডেল্টার ভিতরে কার্বন পার্সেন্টেজ অ্যারাউন্ড 0.1 বা 0.16, কোনো বইয়ে 0.14, যেটাই হোক না কেন এটা সিগনিফিকেন্টলি অস্টেনাইটের চেয়ে কম না বেশি? কম। কম। তাহলে কি টেম্পারেচারই একমাত্র দায়ী, না অন্য কিছু কারণ আছে? তো ডিফিউশন মেকানিজমে কোনো ইয়ে আছে? না না না, ডিফিউশন তো হাই টেম্পারেচারে যত যাবা তত ডিফিউশন হবে। তাহলে ডেল্টার ভিতরে বেশি ঢোকার কথা ছিল, কিন্তু ঢুকতে পারছে না। কারণ কি? কারণ ডেল্টাটা ডেল্টা বেশি। আর ফেরাইট তো একই জিনিস। ডেল্টাও বিসিসি, ফেরাইটও তো বিসিসি, একই জিনিস। একটা হাই টেম্পারেচার এক্সিস্ট করে, এই জন্য তাকে আলাদা নাম দেওয়া হয়েছে ডেল্টা। ফলে ওর ভিতরে জায়গা আছে অনেক বেশি, কিন্তু একটা সিঙ্গেল লোকেশনে জায়গাটা না, অনেক জায়গায় ভাগ হয়ে আছে, এই জন্য বেশি কার্বন ঢুকতে পারে না, বেরিয়ে যায়। বুঝা গেছে? দিছে। হ্যাঁ, বুঝতে পেরেছ? দিছে। স্যার, জি স্যার। আচ্ছা, এই যে এইগুলো আমরা সব বলে ফেলেছি। পেরিটেকটিক রিয়াকশন, একটা সলিড একটা লিকুইড মিলে নতুন ফেজ তৈরি হয় গামা, এটা হচ্ছে পেরিটেকটিক রিয়াকশন। ইউটেকটিক রিয়াকশন আমি বলেছি, একটা লিকুইড থেকে দুইটা সলিডের উৎপত্তি হবে, সেটা হচ্ছে ইউটেকটিক রিয়াকশন। আরেকটা রিয়াকশন হচ্ছে, এগুলো হচ্ছে ফেজ, বিভিন্ন রকমের ফেজ, ইউটেকটিক ফেজ, লেডিবুরাইড ফেজ, তারপরে তোমার হচ্ছে পেরিটেকটিক রিয়াকশনের যে সলিড সেটার ফেজ, এটা উদাহরণ হিসেবে নেওয়া হয়েছে। এরপরে আরেকটা আছে ইউটেকটি, ইউটেকটয়েড, সেটা 723 ডিগ্রি সেন্টিগ্রেডে হয়, 0.8% কার্বন, সিঙ্গেল একটা সলিড ফেজ, সেখান থেকে তৈরি হয় দুইটা ফেজ, ফেরাইট এবং সিমেন্টাইট, যার আরেকটা নাম হচ্ছে পারলাইট। এটা অলরেডি আমরা আলাপ করেছি, এই যে পারলাইটের স্ট্রাকচার। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিছু কিছু অ্যালয়িং এলিমেন্ট আছে, যে অ্যালয়িং এলিমেন্ট গুলো ফেজ ডায়াগ্রামের উপরে প্রভাব বিস্তার করে। ফেজ ডায়াগ্রামের যে আয়রন কার্বনের যে ফেজ ডায়াগ্রাম, তার চেহারাটা কিছুটা হইলেও চেঞ্জ করে দেয়। অ্যালোয়িং এলিমেন্ট আমরা আগে যেটা দেখলাম সেটা হচ্ছে আয়রন কার্বন বাইনারি ফেজ ডায়াগ্রাম। এই বাইনারি ফেজ ডায়াগ্রামের ভিতরে যদি অন্য কোনো এলিমেন্ট অ্যাড করা হয় অ্যালয় হিসেবে, তাহলে ওই আয়রন কার্বন বাইনারি ফেজ ডায়াগ্রামের চেহারাটা কিছুটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ কি হইতে পারে? যে ইউটেকটয়েড স্টিল হওয়ার জন্য কত পার্সেন্ট কার্বন লাগবে? হ্যাঁ, 0.8। 0.8। হ্যাঁ, এই বামের এই ডায়াগ্রামটার দিকে দেখো, এই ডায়াগ্রামটার দিকে দেখো, এই যে 0.8% ইউটেকটয়েড কম্পোজিশন, যদি নিকেল অ্যাড করো আস্তে আস্তে কি হচ্ছে? রিকোয়ার্ড পার্সেন্টেজ অফ কার্বন কি হচ্ছে? কমতেছে স্যার। কমে যাচ্ছে। ক্রোমিয়াম অ্যাড করলে সিলিকন, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, টাইটানিয়াম, যাই অ্যাড করো না কেন কি হবে? ইউটেকটয়েড কার্বন পার্সেন্টেজ কি হবে? কমবে না বাড়বে? কমে যাচ্ছে স্যার। কমে যাবে।
স্যার তাহলে এই ডায়াগ্রাম একটা কি শেড চেঞ্জ, করতেছে? আরেকটা চেঞ্জ দেখো। ইউটেক্টর টেম্পারেচার কত ছিল আগে? ইউটেক্টর টেম্পারেচার কত ছিল? 700 700 কত? 723 723, কোন বইয়ে 727, কোন বইয়ে 730, যাই হোক অ্যারাউন্ড 730 ধরো, অ্যারাউন্ড 720 ধরো, যাই ধরো না কেন। তাহলে সেখান থেকে দেখা যাচ্ছে টাইটানিয়াম অ্যাড করলে কি হবে? ইউটেক্টর টেম্পারেচার কি হবে? বেড়ে যাবে। মলিবডেনাম বেড়ে যাবে, সিলিকন বেড়ে যাবে, টাংস্টেন বেড়ে যাবে, ক্রোমিয়াম বেড়ে যাবে। ম্যাঙ্গানিজ দিলে কি হবে? কমে যাবে। কমে যাবে। নিকেল দিলে আরো কমে কমবে। যাবে। এখান থেকে তুমি ডিসিশন নিতে পারবা কোন অ্যালয় ব্যবহার করব। যদি হাই টেম্পারেচারে স্ট্যাবিলিটি চাও, অ্যাড করবা কাকে? টাইটানিয়াম, মলিবডেনাম, সিলিকন, টাংস্টেন, এদেরকে অ্যাড করবা। হাই টেম্পারেচারও সে স্টেবল থাকবে, কারণ ইউটেক্টর পয়েন্টে কি হয়? ফেজ চেঞ্জ হয় না? জি স্যার। জি স্যার। ফেজ চেঞ্জ হইলে মেটেরিয়াল দুর্বল হয়ে যায়, সেই দুর্বল এখানে হবে না। তাহলে আমরা এই অ্যালয়িং এলিমেন্টের ইফেক্ট অন আয়রন কার্বন ফেজ ডায়াগ্রাম দেখে আমি কিন্তু ডিসিশন নিতে পারি কার জন্য কি অ্যাড করব। বুঝা গেছে তো? জি স্যার। হ্যাঁ, ভালো করে পড়তে হবে। এরপরে এই যে ডায়াগ্রামটা দেখো, যেটা দেখাচ্ছি, এখানে মনে করো সেই ইউটেক্টর রিয়াকশনে যা হয়েছিল। ইউটেক্টর এমন একটা স্টিল নিলা, 0.8% কার্বন নিয়ে তুমি 1000 ডিগ্রিতে গরম করেছো, আস্তে 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 ঠান্ডা করেছো। এখানে কি, এই যে এ পয়েন্টে কি পাবা? অস্টেনাইট। 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 এই এই যে বি পয়েন্ট, বি পয়েন্টের জাস্ট উপরে এখানে কি পাবা? অস্টেনাইট। অস্টেনাইট। এই জায়গায় আসলে কি হবে? জাস্ট এই পয়েন্টে এসে যদি দাঁড়িয়ে থাকো, তাহলে কি হবে? যেটা হবে, অল্টারনেট লেয়ার অফ সিমেন্টাইট এবং ফেরাইট হইতে থাকবে। যতক্ষণ পর্যন্ত প্রয়োজন ততক্ষণ পর্যন্ত ওই রিয়াকশন হবে, এবং পুরা ম্যাট্রিক্স অস্টেনাইট অল্টারনেট লেয়ার অফ সিমেন্টাইট অ্যান্ড ফেরাইট হয়ে যাবে। তাই যদি হয়, পুরো মাইক্রোস্ট্রাকচারে কি থাকবে? পারলাইট। কি থাকবে? পারলাইট। পারলাইট। এই সেই পারলাইট দেখা যাচ্ছে। এই সাদা যেটা দেখতেছো, এই সাদাটা হচ্ছে সিমেন্টাইটের লেয়ার। এটা ইলেকট্রন এসিএম, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপের ছবি, একদম পরিষ্কার। এই যে সাদা মাঝখানে যেটা, এটা হচ্ছে ফেরাইট, আর সিমেন্টাইট হচ্ছে সাদা। সাদা এটাই হচ্ছে 100% পারলাইটিক মাইক্রোস্ট্রাকচার তৈরি হয়ে যাবে। এখন এইটা আরেকটা ওইটা হচ্ছে ওইটা আগেরটা ছিল হচ্ছে হাই ম্যাগনিফিকেশনে, আর পরেরটা হচ্ছে কি, লো ম্যাগনিফিকেশন। হুম, এই যে পারলাইট তৈরি হলো, পারলাইটের স্ট্রেংথ কত? 1,20,000 পিএসআই। 1,20,000 পিএসআই। আর তোমার এই ফেরাইট যেটা, তার স্ট্রেংথ হচ্ছে 40,000 পিএসআই। আর যে সিমেন্টাইটের টেনসাইল স্ট্রেংথ কত বলতে পারবা? সিমেন্টাইটের টেনসাইল স্ট্রেংথ কত? 5-6 হাজারের মতো। স্যার 5,000। 5,000। তাহলে এখন দেখো, 5,000-এর সিমেন্টাইট 40,000-এর ফেরাইটের সাথে মিশে 1,20,000 পিএসআই এর একটা প্রোডাক্ট তৈরি করতেছে। এটা আনবিলিভেবল, অসম্ভব একটা ব্যাপার। এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া এই ধরনের একটা অলৌকিক ঘটনা ঘটানো সম্ভব নাই। তুমি দেখো, কম্পোজিট বানাও, কম্পোজিট বানাইলে 40,000-এর একটা পার্টিকেল দিবা, আর ম্যাট্রিক্স যদি হয় 5,000, এই দুইটা মিলে কি 1,00,000 করতে পারবা? কোন কম্পোজিট আছে? বুঝতে পেরেছো প্রশ্ন? ফাইবার ব্যবহার করেছো 40,000 স্ট্রেংথের, ম্যাট্রিক্স 5,000 স্ট্রেংথের,
এখান থেকে কি কম্পোজিট তৈরি করা সম্ভব 1 লক্ষ স্ট্রেংথের? না স্যার। সম্ভব নয়। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য অলৌকিক একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে। সেটা হচ্ছে ম্যাট্রিক্স হচ্ছে ফেরাইট 40,000 পিএসআই, আর ফাইবার হচ্ছে সিমেন্টাইট 5,000 পিএসআই। তারা মিলে নতুন একটা ফেজ তৈরি করলো পারলাইট, যার এভারেজ স্ট্রেংথ 1,20,000 পিএসআই। এটা অলৌকিক ঘটনা ছাড়া এই ধরনের কিছু করা সম্ভব নয়। এবং এই যে সিমেন্টাইট এবং ফেরাইটের যে অল্টারনেট লেয়ার, এটা কিন্তু একটা কম্পোজিট মেটেরিয়াল। ফলে পারলাইটকে আমরা কি বলতে পারি? Perlite is nothing but a composite material of কি? Cementite and Ferrite. ferrite. দেখো, ferrite is metallic, cementite কি metallic? না না স্যার। স্যার, সিরামিক সিরামিক। সিরামিক। তাহলে আমি বলবো মেটাল ম্যাট্রিক্স সিরামিক রিইনফোর্সড কম্পোজিট ইজ পারলাইট। ঠিক কিনা? জি ঠিক স্যার। আছে তো? জি স্যার। হ্যাঁ, আমরা আগামী ক্লাসে এখান থেকে পড়বো। তার আগে বলি তোমাদের শেয়ার আমাদের যে ক্লাস অনেক তো মিস হয়েছে, আমাদের মেকআপ ক্লাস করতে হবে আগামীকাল। আগামীকাল আগামীকাল 5:30টায়, আগামীকাল 5:30টায় তোমাদের একটা ক্লাস হবে, 1 ঘন্টার একটা ক্লাস হবে। শেয়ার শুনতে বুঝতে পেরেছ? জি স্যার। হুম। আর যে আইডি পাসওয়ার্ড সব একইভাবে আমরা আগামী ক্লাসে আবার অ্যাটেন্ড করবো আগামীকাল 5:30টার সময়। পরে আমাদের যে ক্লাস আছে শিডিউলে, সেটা আবার অন্যভাবে হবে, অসুবিধা নাই। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, আমরা এখান থেকে আগামী ক্লাসে পড়বো। তো থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।